রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত জীবনে বিঘ্ন না ঘটায় চিকিৎসকদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয় তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। তারেক রহমানের চট্টগ্রাম কক্সবাজার সফর ঘিরে সাজ রব। ভারত হাসিনা কার্ড খেললে কূটনৈতিক সম্পর্ক রাখা কঠিন মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী। সালাউদ্দিন আহমেদের গুম মামলায় মিলেছে সাবেক সরকারের ঊর্ধ্বতনদের সম্পৃক্ততা। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেবে জামায়াত। গণ অভ্যুত্থানের ইতিহাসে দলীয়করণ না করার তাগিদ এনসিপি নেতাদের। কুমিল্লার দেবিদ্বারের বাড়ির মালিকের খণ্ডিত মরদেহ প্যাকেট, জড়িত সন্দেহে নারী ভাড়াটিয়াকে আটক করেছে পুলিশ। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। একটি চক্র সুকৌশলে জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, উত্তরাধিকার সূত্রে সমস্যা জর্জরিত জ্বালানি খাত পেয়েছে বর্তমান সরকার। ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে প্রধানমন্ত্রী আরও বলেন, রাজনৈতিক সম্পৃক্ততার জন্য চিকিৎসা সেবায় যেন বিঘ্ন না ঘটে সেজন্য সতর্ক থাকতে হবে চিকিৎসকদের। সরকার প্রধান জানান, দ্রুতই ই-হেলথ কার্ড বিতরণ করবে সরকার। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের আয়োজন জাতীয় সংসদ ভবনের এলডি হলে। এতে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান। আমি ড্যাবের প্রতিটি সদস্যকে জানাই আন্তরিক ধন্যবাদ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ড্যাবের নেতাকর্মী ও চিকিৎসকরা অংশ নেন। এ সময় শিক্ষার্থী ও চিকিৎসকদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের যৌক্তিকতা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেহেতু রাজনৈতিক সিদ্ধান্ত প্রায় সকল কাজকেই প্রভাবিত করে, সেহেতু শিক্ষার্থী, শিক্ষক কিংবা পেশাজীবী সবাই যার যার মতাদর্শ অনুসারে রাজনৈতিকভাবে সুসংগঠিত থাকবেন বা সচেতন থাকবেন। এটা কোনো অযৌক্তিক কোনো বিষয় নয়। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন নিজেদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন না ঘটায় বা বিঘ্ন ঘটার কারণ না হয়, সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এই ব্যাপারে এখানে উপস্থিত ড্যাবের সকল চিকিৎসক বৃন্দকে আমি সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো। ক্ষমতা আসার পরপরই জ্বালানি সংকটে তীব্র সমালোচনার মুখে পড়ে তারেক রহমানের সরকার। এই সংকটের জন্য আওয়ামী লীগ সরকারের ভুল নীতিমালাকে দায়ী করেন প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদের সুবিধাভোগীরা কিন্তু বসে নেই। একটি চক্র খুব সুকৌশলে জ্বালানি কিংবা বিদ্যুৎ সেক্টরকে অস্থিতিশীল করার জন্য বেশ সক্রিয় তারা বিভিন্নভাবে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য উপস্থাপন করছে। বিগত দিনগুলোতে কোনো নির্দিষ্ট মহলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য যে সকল নীতি গ্রহণ করা হয়েছিল, তার খেসারত সমগ্র দেশের মানুষ এবং বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। সেজন্যই পরিকল্পনা আমরা উপস্থাপন করতে পারি, যা বাস্তবায়নের মাধ্যমে এই পেট্রোল বলুন, গ্যাস বলুন বা সামগ্রিকভাবে জ্বালানি খাত বলুন, এর থেকে দেশ এবং দেশের মানুষকে ধীরে ধীরে আমরা সংকট থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি। প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত ই হেলথ কার্ড বিতরণের চেষ্টা চলছে বলে জানান সরকার প্রধান। যত দ্রুত সম্ভব ই হেলথ কার্ড চালু করার কাজ আমরা চেষ্টা করছি বাস্তবায়ন করতে। এর বাইরে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 101 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত এরই ভিতরে নেওয়া আছে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে নিম ও অর্জুন গাছের চারা রোপণ করেন। পায়রা উড়িয়ে উদ্বোধন করেন চিকিৎসক সমাবেশের। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর প্রথমবার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কক্সবাজার ও চট্টগ্রাম সফর ঘিরে সব প্রস্তুতি শেষ, সর্বত্র সাজ রব। প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা।
রোববার সকালে কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ও সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম পরিদর্শন শেষে হেলিকপ্টার যোগে প্রথমে চট্টগ্রামের বাঁশখালীতে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও গৃহহীন ১০০ পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী। এরপর ফটিকছড়িতে আল্লামা শাহ আহমদ শফির কবর জিয়ারত করবেন তিনি। হাটহাজারী সরকারি কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০ পরিবারকে ঘর নির্মাণে অর্থ সহায়তা প্রদান করবেন প্রধানমন্ত্রী। দিনের শেষ কর্মসূচি হিসেবে সন্ধ্যায় একটি ৫ তারকা হোটেলে চট্টগ্রামের নেতাকর্মীদের সাংগঠনিক সভায় যোগ দেবেন তারেক রহমান। আমি বিশ্বাস করি চট্টগ্রামবাসীর ভালোবাসায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবার অভিভূত হয়ে যাবে। আমরা মনে করি যে তৃণমূলের নেতাকর্মীরা ওনার কাছ থেকে একটা মেসেজ পেল, আর একটা তৃণমূলের কর্মীরা ওনাকে দেখে উদ্বুদ্ধ হলো। যেহেতু উনি প্রথমবার আসতেছেন, আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। নতুন উদ্যমে আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডগুলি আমরা শুরু করব। দিল্লিতে বসে শেখ হাসিনা যেভাবে বিশ্ব মিডিয়ায় কথা বলছেন, তাতে ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক টিকিয়ে রাখা কঠিন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, ভারত একদিকে হাসিনা কার্ড খেলবে আর অন্যদিকে বাংলাদেশের বন্ধু থাকতে চাইবে, তা হতে পারে না। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনায় তিনি এসব কথা বলেন। জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজন করা হয় বিশেষ আলোচনা সভার। এতে উঠে আসে ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ভূমিকা। বক্তব্য রাখেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরাও। আমি এখানে আসতে পারতাম না, এখানে আমার ছেলে আমার এত বড় মঞ্চে আসার সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, ভারত সরকার শেখ হাসিনাকে বক্তব্য দেবার যে সুযোগ করে দিয়েছে তা দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী। আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে on the basis of mutual dignity and respect and on the basis of the sovereign equality আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখবো। তার মানে এই না আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীতমুখী। আশা করি ভারতীয় কর্তৃপক্ষ, ভারত সরকার বিষয়টি বুঝবেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রশ্ন রাখেন, প্রধানমন্ত্রীর চীন সফর, তিস্তা ব্যারেজ, চীন মায়ানমার বাংলাদেশ করিডোর, এসব কারণেই কি ভারত হাসিনার কার্ড খেলছে? এটা কি মিউচুয়াল রেসপেক্টের নজির? আপনি পলাতক একজন ফ্যাসিস্টকে, যে বাংলাদেশের এত শিশু, শ্রমিক, ছাত্রকে হত্যা করে পালালো, তাকে আপনি কথা বলার সুযোগ দিচ্ছেন? এটা তো মানে ইকুয়াল সভরেনিটির প্রতি, সভরেন ইকুয়ালিটির প্রতি তো এটা কোনো ধরনের সম্মান দেখানো নয়। জুলাই কারো একার সম্পত্তি না। জুলাই আন্দোলনে দেশের সব শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছে। তাই জুলাই চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা। নতুন করে ফ্যাসিবাদ তৈরি হোক, সেটা আমরা চাইবো না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। 2015 সালে বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে গুম ও র্যাবের টিএফআই সেলে বন্দী রেখে নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, জিয়াউল হাসান সহ তৎকালীন র্যাব ও পুলিশের ঊর্ধ্বতনদের সম্পৃক্ততা পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। শেখ হাসিনার নির্দেশনায় গুম করা হয়েছিল বলে তদন্তে বেরিয়ে এসেছে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, গুমের পর ভারতে পাচারে যারা জড়িত ছিল তাদের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। দ্রুতই এই মামলার তদন্ত শেষ করে দোষীদের বিচারের আওতায় আনা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। রাব্বি হোসেনের রিপোর্ট। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে তুলে নেওয়া হয় বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমদকে। পরে একই বছরের 11 মে ভারতের মেঘালয়ের শিলং থেকে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। 5 আগস্টের পর গুমের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে অভিযোগ দেন সালাউদ্দিন আহমদ। তদন্ত সংস্থার তদন্তে বেরিয়ে আসে, গুমের পর ও উদ্ধারের আগে মাঝের 2 মাস সালাউদ্দিন আহমদকে বন্দী করে নির্যাতন করা হয়েছিল র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেলে। আমরা ধারণা করি যে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে এরই মধ্যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানান, স্বরাষ্ট্রমন্ত্রীকে গুমের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ তৎকালীন র্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পৃক্ততা পেয়েছে তদন্ত সংস্থা। র্যাবের কিছু দুষ্কৃতিকারী কর্মকর্তাদের সংশ্লিষ্টতা আছে, শেখ হাসিনার সংশ্লিষ্টতা এর মধ্যে আছে। তার পরিকল্পনা এবং নির্দেশেই
এই ঘটনাটা ঘটেছে বলে আমাদের প্রাথমিক তদন্তে মনে হচ্ছে। জিয়াউল হাসানের সম্পৃক্ততা আছে, আরও কিছু মানুষের সম্পৃক্ততা আছে। ইতোমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের কাছ থেকে মৌখিক জবানবন্দি নিয়েছে তদন্ত কর্মকর্তা। দ্রুতই আনুষ্ঠানিক জবানবন্দি গ্রহণ করা হবে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে যারা তাকে তুলে নিয়ে গেছিল, যাকে যেভাবে নির্যাতন করেছে, যেখানে টিএফআই ছেলে যেখানে বন্দী করা হয়েছে, যেভাবে তাকে নিয়ে ভারতে পাচার করে বা হস্তান্তর করে দিয়ে আসছে, রেখে আসছে, এই সমস্ত জায়গাগুলো আমরা আনুষঙ্গিক ইনভেস্টিগেশনটা আমরা এখন করছি। এছাড়া তদন্ত সংস্থার কাছে দেয়া গুমের শিকার ছাত্রদল নেতা আইনজীবী সোহেলের জবানবন্দিতেও উঠে এসেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে গুম করে রাখার চাঞ্চল্যকর তথ্য। যত দ্রুত সম্ভব ইনভেস্টিগেশনটা শেষ করে আমরা প্রকৃত দোষী যারা তাদেরকে বিচারের আওতায় আনার জন্য আমরা চেষ্টা করছি। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করা হয়। জানানো হয়, বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। এ সময় আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়। একই সাথে এ নিয়ে আরও আলোচনার জন্য রোববার 11 দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকে আহ্বান করা হয়েছে। সেখানেই চূড়ান্ত হতে পারে প্রার্থীর নাম। নিজেরা গণভোটের প্রস্তাব দিলেও ক্ষমতায় গিয়ে বিএনপির মানসিকতা বদলে গেছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সংবিধান সংস্কার কমিটি না থাকলে 2026 সালের নির্বাচনও সংবিধানে নেই। সকালে সরকারি বাসভবনে কূটনীতিকদের জন্য জুলাই অভ্যুত্থানের চিত্র প্রদর্শনের আয়োজন শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন জামায়াত আমির। 3 দিনব্যাপী আয়োজনের শেষ দিনে প্রদর্শনী দেখতে যান বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। এ সময় বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে জুলাই 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ আলোকচিত্র কূটনীতিকদের ঘুরে দেখান বিরোধী দলীয় নেতা। প্রদর্শনী শেষে নিজেদের মতামত লিখে তা প্রতীকী ডাকবাক্সে জমা দেন আগত কূটনীতিকরা। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের লাগামহীন দুর্নীতি আর বিরোধী মতের উপর অত্যাচারের ফল হিসেবেই সংঘটিত হয় 24-এর গণ অভ্যুত্থান। গণভোটে যদি বেশিরভাগ জনগণ হা বলে, তাহলে গণভোটের রায় সবাই বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। তাদের মুখ দিয়ে বললো, আমরাও বললাম, যেই নির্বাচন হলো, যে কায়দায় হোক তারা গেলেন ক্ষমতায়, 2/3 পেয়ে গেলেন। এবার তাদের মানসিকতা বদলে গেল। 2টা শপথ নেওয়ার কথা, একটা নিলেন আর একটা নিলেন না। তারা বলতেছেন এটা সংবিধানে নেই। ভাই, সংবিধান তো 26 সালের নির্বাচনও নেই। কোনো দলের নয়, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে তুলে ধরা হোক জাতীয় পর্যায়ের ইতিহাস, এমন দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জাদুঘর পরিদর্শন করে এনসিপির 50 সদস্যের একটি প্রতিনিধি দল। নাহিদ ইসলামের অভিযোগ, ফেলানী হত্যাসহ সীমান্ত নির্যাতনের অনেক স্মৃতিচিহ্ন সরিয়ে নেওয়া হয়েছে। এর বদলে আওয়ামী লীগ আমলে বিএনপি নেতাকর্মীদের হয়রানির চিত্র বাড়ানো হয়েছে। রয়েছে দলীয় নানা বক্তব্য। 5 আগস্ট উদ্বোধনের পরদিন সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। সকালে পরিদর্শনে যায় এনসিপির একটি প্রতিনিধি দল। তারা ঘুরে দেখেন জাদুঘরের বিভিন্ন অংশ। নিচতলায় শেখ হাসিনার আমলে হওয়া গুম খুনের নানান প্রামাণ্যচিত্র ও স্মৃতিচিহ্ন সাজানো। দ্বিতীয় তলায় জুলাইয়ের বিভিন্ন আলোকচিত্র, ভিডিও, নথিপত্র ও শহীদদের ব্যবহৃত সামগ্রী, যা ঘুরে ঘুরে দেখে প্রতিনিধি দল। তারা ঢোকেন প্রতীকী আয়না ঘরেও। পরিদর্শন শেষে জাদুঘরের বেশ কিছু অসঙ্গতি তুলে ধরেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, সীমান্ত হত্যা আর ফেলানির স্মৃতিচিহ্ন ছিল জাদুঘরে, যেগুলো সরিয়ে ফেলা হয়েছে। এর পরিবর্তে বেড়েছে বিএনপির নির্যাতনের শিকার নেতাকর্মীদের স্মৃতি। এ সময় জুলাই জাদুঘরকে কোনো দলীয় নিদর্শন না বানানোর আহ্বান জানান তিনি। সীমান্তে আমাদের যে সকল ভাই বোনেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে বিএসএফ ভারতীয় বাহিনী দ্বারা, প্রায় তাদের একটা তালিকা ছিল, ফেলানির একটা ভাস্কর্য ছিল, সেই জিনিসগুলো সরিয়ে ফেলা হয়েছে। আমরা যখন এর এবার ছিলাম তখনও গত 16 বছরের বিষয়গুলো দেখানো হয়েছে। সেখানে বিএনপির
যে নির্যাতিত হয়েছে তারা দল হিসেবে সেগুলোর কন্টেন্ট ছিল, সেই কন্টেন্টগুলো এবার বৃদ্ধি করা হয়েছে, বাড়ানো হয়েছে। আমরা চাই জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কিত যে কোনো ইতিহাস, বক্তব্য, জাদুঘর, সেটা যাতে একটা জাতীয় চরিত্র থাকে, যাতে সেটাকে সবাই ধারণ করতে পারে। জাদুঘরে লোকবল সংকট নিয়েও কথা বলেন বিরোধী দলীয় চিফ হুইপ। এটিকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে কমপক্ষে 200 কর্মী নিয়োগেরও দাবি তোলেন নাহিদ ইসলাম। জুলাই স্পিরিটকে ধারণ করে সেই ধরনের লোকদেরকে দিয়েই এই জাদুঘর পরিচালনা করতে হবে, বিশেষজ্ঞ লোকদেরকে দিয়ে। ফলে এটার একটা স্বায়ত্তশাসিত কাঠামো প্রয়োজন, আইন প্রয়োজন, এবং প্রায় 200-র মতো জনবল এখানে প্রয়োজন। তো এখন পর্যন্ত 15 থেকে 20 জন আছে এবং তারা ভলেন্টিয়ার দিয়ে আপাতত চালাচ্ছে। তো এইভাবে কিন্তু এটা খুবই ঝুঁকির মধ্যে এই জাদুঘরটা, নিরাপত্তাহীনতা এবং ঝুঁকির মধ্যে এই জাদুঘরটা আছে। বেলা 11টা থেকে জনসাধারণের জন্য খুলে দেয়া হয় প্রবেশ গেট। নারী পুরুষ নির্বিশেষে সব বয়সীরা ঘুরে দেখেন জুলাই স্মৃতি জাদুঘর। অনেকেই করেন 24-এর স্মৃতিচারণ। প্রজন্ম থেকে প্রজন্ম যাতে শেখ হাসিনা ও তার ফ্যাসিজমের গল্পগুলো পৌঁছে যায়, তাই সন্তানদেরও সঙ্গে এনেছেন অভিভাবকরা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। কুমিল্লার দেবিদ্বারে বাড়ির মালিকের খণ্ডিত মরদেহের 9টি প্যাকেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন এক ভাড়াটিয়াকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় দেবিদ্বারের ছোট আলমপুর থেকে ফরিদা ইয়াসমিনের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, ফরিদার স্বামী মফিজুল ইসলাম জাহাজে চাকরি করেন। 2 মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় ফরিদা ওই বাড়িতে একাই থাকতেন। সকালে ফরিদার ছোট মেয়ে বাড়িতে এসে মাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে ফরিদার বোনের ছেলে মামুন বাড়ির পেছনে পলিথিনে মোড়ানো কয়েকটি প্যাকেট দেখতে পান। সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। এ সময় ভাড়াটিয়া লাইলি আক্তারকে সন্দেহ করে আটক করে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত মাংসের টুকরোগুলো রোববার সকালে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। ফরিদার শরীরে থাকা স্বর্ণালংকারের লোভে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা স্বজনদের। বিরোধী দলের উস্কানিতে পা না দিতে দলের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এমনটাই জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। শনিবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট বাংলাদেশের ঢাকা কেন্দ্রের আয়োজনে জুলাই অভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বারবার বলার চেষ্টা করেছেন জুলাই সবার, একক কোনো ব্যক্তি বা দলের নয়। পানি সম্পদ মন্ত্রী বলেন, সরকারের 5 মাস পূর্ণ না হতেই এক দফার কথা বলা বেমানান। সংসদে বিরোধী দলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি। এ সময় সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, সরকারে ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করতে দেয়া হবে না। শুধু একটাই কথা বলেছেন, উস্কানিতে পা দেওয়া যাবে না। তারা যে ধরনের উস্কানি দিয়ে গায়ে পড়ে পায়ে পড়ে ঝগড়া করতে চায়, এমন কিছু করা যাবে না যেখানে সাংঘর্ষিক হয়। আমরা বাংলাদেশকে কোনো দলীয়করণের বাংলাদেশ চাই না, কিন্তু এই কথার সাথে সাথে বলতে চাই যে ফ্যাসিস্ট সরকারের দোসর হিসাবে যে প্রকৌশলীরা কাজ করছে, আমাদের সরকার সেই দোসরদেরকে পুনর্বাসন করবে, আমরা সেটাও করতে দিব না। অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের পাল্টাপাল্টি নামকরণ নিয়ে ভারত ও চীনের মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। সম্প্রতি সীমান্তের এই রাজ্যটির বিভিন্ন এলাকার নাম পরিবর্তনের লক্ষ্যে চীনের বারবার চেষ্টার পাল্টা জবাব দিয়েছে ভারত। শুক্রবার 27টি এলাকার আনুষ্ঠানিক ও সঠিক নাম চিহ্নিত করে মানচিত্র প্রকাশ করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যার মধ্যে রয়েছে লংজু, থগলা গিরিপথ, জৈরমপুর লজিস্টিক হাব, শহীদ যশবন্তগড় সড়ক সহ বহু গুরুত্বপূর্ণ অঞ্চল ও জনপদ। অঞ্চলগুলোর নির্ভুল স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। সীমান্ত অঞ্চলগুলোতে চীনের এই ধরনের কাল্পনিক নাম দেওয়ার অপচেষ্টা সম্পূর্ণ ভিত্তিহীন বলেও মন্তব্য করেছে ভারত সরকার। দর্শক, এই ছিল যমুনা নিউজ। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।